নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তিনি সহকারী প্রচার প্রমুখ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূর্ব ক্ষেত্রের, মানে পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ডক্টর জিষ্ণু বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কৃতি ছাত্র, পরে সেখান থেকেই ডক্টরেট করেছেন। বর্তমানে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে উচ্চ পদে কর্মরত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পশ্চিমবঙ্গের উপর আলাদা করে নজর দিচ্ছে। সংঘ প্রধান মোহন ভাগবত 10 দিন পশ্চিমবঙ্গ সফর করে গেছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখার সংখ্যা বাড়ছে। 2026-এ গুরুত্বপূর্ণ নির্বাচন পশ্চিমবঙ্গে। সেই নির্বাচনে আরএসএস এর কি ভূমিকা হবে? দেখুন, আরএসএস সামাজিক সংগঠন, কিন্তু সামাজিক সংগঠন হলেও তারা রাজনীতিতে প্রত্যক্ষভাবে যুক্ত না হলেও পরোক্ষে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচার করেন। কয়েকদিন আগে দত্তাত্রেয় হোসবালে বলেছিলেন তারা চান প্রতিটা রাজ্যের নির্বাচনে বিজেপি জিতুক, কারণ বিজেপি যদি জেতে আরএসএস এর যে ভাবনা, সেই ভাবনা রূপায়িত হওয়ার ক্ষেত্রটা প্রশস্ত হয়। তাহলে 2026 সালের গুরুত্বপূর্ণ রাজ্য বিধানসভা নির্বাচনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভূমিকা কি হবে? তারা কি ভারতীয় জনতা পার্টির হয়ে সরাসরি প্রচারে নামবেন? আমরা দেখেছি হরিয়ানায় কংগ্রেসের মুখের গ্রাস ছিনিয়ে নিয়েছিল বিজেপি, সৌজন্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে দিল্লি এবং মহারাষ্ট্রে। বিহারের নির্বাচনেও সংঘ কর্মীরা ঝাঁপিয়েছেন। পশ্চিমবঙ্গ কি সেই পথেই হাঁটবে? সংঘের সক্রিয় সদস্যরা কি ঘাম ঝরাবেন বিজেপির প্রার্থীদের হয়ে? এই নিয়ে আমার আলোচনা ডক্টর জিষ্ণু বসুর সঙ্গে শুনে নিন। ট্রাইব টিভির স্টুডিওতে ডক্টর জিষ্ণু বসু এসেছিলেন কয়েকদিন আগে, সেখানেই তার সাক্ষাৎকারটি নিয়েছিলাম। জিষ্ণুদা, এবার একটু রাজনীতির কথা বলি। সংঘের আপনারা রাজনীতি প্রত্যক্ষভাবে করেন না, এটা আমরা সবাই জানি, কিন্তু পশ্চিমবঙ্গে, আমি পশ্চিমবঙ্গের কথাই বলছি আজকে। দেখুন, অনেকে বলছেন হিন্দুরা নিজ ভূমি পরবাসী হচ্ছে। এই যে এতক্ষণ আমরা গো মাতাকে নিয়ে যে আলোচনা করছিলাম, এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 20 জুন 1947 সালে যে পশ্চিমবঙ্গের জন্ম দিয়েছিলেন, সেই পশ্চিমবঙ্গ মূলত হিন্দু বাঙালিদের জন্য, হোমল্যান্ড। সেই হিন্দু বাঙালিরা আজকে কোন ঠাসা হচ্ছে, ডেমোগ্রাফিক র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটা কতটা বিশ্বাসযোগ্য, নাকি এই প্রোপাগান্ডা আসলে পলিটিক্যাল ব্রাউনি পয়েন্ট স্কোর করার জন্য? দেখুন, এটা তো সংখ্যা তত্ত্বেরই বিষয়, এটা তো দর্শনের কিছু নয়। ধরুন 1951 সালের পর থেকে, মানে তার যখন নেহেরু লিয়াকত চুক্তি হয়ে গেছে, তখন যদি আমরা পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশকে দেখি, তাতে হিন্দুর শতকরা সংখ্যা কত ছিল? 23। আজকের সংখ্যা কত? 18 কম। এই মানুষগুলোর কি হলো? এই মানুষগুলোর কি হলো সেটা এখানকার যে সংবাদ মাধ্যম, আমাদের এখানকার তথাকথিত বুদ্ধিজীবীরা মিথ্যে কথা বলেছেন, এতদিন দেখাননি। প্রত্যেকটা দশকে হিন্দুদের ওপরে অসহনীয় অত্যাচার হয়েছে। আমরা এখান থেকে, পূর্ব বাংলা থেকে মানুষ এখানে 2 টাকা কেজি চাল খাওয়ার জন্য আসেননি, তারা নিজের বাড়ির মা বোনেদের
ইজ্জত বাঁচানোর জন্য এসেছেন, তাদের প্রাণ বাঁচানোর জন্য এসেছেন। এই সহজ সত্যি কথাটা এখানকার প্রগতিবাদীরা, বুদ্ধিজীবীরা বলেন। যারা রাজনীতি করেছে, একটু আগে রাজনীতির কথা বললেন, সেই রাজনীতি করার জন্য ভোট ব্যাংক নিশ্চিত করতে, তাদের ইমেজ তৈরি করতে তারা গাজা ভূখণ্ডের জন্য রাস্তায় নেমেছে, নিকারাগুয়ার জন্য রাস্তায় নেমেছে। বাংলাদেশের হিন্দু অত্যাচারিত হয়েছে, প্রত্যেকটা দশকে হয়েছে, শুধু 2001-এর পর থেকে আজকে 2024-25-এ হয়েছে তা নয়, লাগাতার হয়েছে। কিন্তু ওই হিন্দু যারা বাংলা ভাষায় কথা বলছেন, তাদের দুঃখের কথা এখানকার বামপন্থীরা যারা রাজনীতির ব্যবসা করেছেন তারা বলেননি। এই যে পাপ, এই অপরাধ, সেই অপরাধের, এই পাপের প্রায়শ্চিত্ত আমাদের আজকে পশ্চিমবঙ্গে করতে হচ্ছে। বাংলাদেশে যখন হয়েছে আমি মনে করেছি বাংলাদেশে হচ্ছে, আমার এখানে হবে না। কিন্তু যে পাপকে আমি প্রশ্রয় দিয়েছি, যে মায়ের সামনে মেয়ে ধর্ষিতা হয়েছে, মেয়ের সামনে মা ধর্ষিতা হয়েছে, একটা দুর্গা মন্দিরে 3 প্রজন্মকে একসঙ্গে ধর্ষণ করা হয়েছে, এত মানুষকে হত্যা করা হয়েছে, কত মানুষকে হত্যা করা হয়েছে, মানে ভাবলে অবাক লাগে যে আমেরিকার যে সিভিল ওয়ার হয়েছিল তার 4 বছরের মধ্যে যত মানুষ মারা গেছেন তার 20 গুণ মানুষ এই দেশভাগের পরে মারা গেছেন। আর তার বড় অংশটা বাঙালি হিন্দু মারা গেছে। যে বাঙালি হিন্দু এই উপমহাদেশটাকে স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বাঙালি হিন্দু বিপ্লবীদের, বাঙালি হিন্দু স্বাধীনতা সংগ্রামীদের কথা যদি বাদ দেন, তাহলে কয়েক পাতার মধ্যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শেষ হয়ে যাবে। বাঙালি হিন্দুরাই ভারতবর্ষের স্বাধীনতার অগ্রণী ভূমিকা নিয়েছে। সেই বাঙালি হিন্দু নিঃশেষ হয়ে যাবে। এথনিক ক্লিনজিং, সেই এথনিক ক্লিনজিং এর জন্য আমি প্রতিবাদ করব না। প্রতিবাদ করলে আমি সাম্প্রদায়িক। আমি বাঁচতে চাই, বাঙালি হিন্দু এখানে বেঁচে থাকুক, এই কথাটা বলা কিভাবে সাম্প্রদায়িকতা হতে পারে? সেই জন্য আপনি যেটা বললেন নেহেরু লিয়াকত চুক্তি, তারপরে হিন্দু বাঙালির সংখ্যা বাংলাদেশে কমেছে, কিন্তু মুসলমান জনসংখ্যা স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে ছিল 14.3%। এটা বাড়তে বাড়তে প্রায় 20%। তাহলে নেহেরু লিয়াকত চুক্তি আমরা লেটার অ্যান্ড স্পিরিটে ফলো করেছি, পাকিস্তান করেনি। পাকিস্তান থেকে ভেঙে তৈরি হওয়া বাংলাদেশ করেনি, আফগানিস্তান করেনি। সেই জন্য সিএএ হচ্ছে আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। এবং যে সন্ধ্যা যে কথাটা আমি বলছি, এই যে আপনাদের অখিল ভারতীয় প্রতিনিধি সভা যেখানে বাংলাদেশ নিয়ে আপনারা প্রস্তাব নিলেন, প্রস্তাবের মূল কথাটা কি? 1, 2, এই প্রেক্ষিতে যখন হিন্দুদের ওখানে নিধন করা হচ্ছে, এবং যে অনুষ্ঠান আমি রেকর্ড করছি এখন, সেদিনকেও ভবেশচন্দ্র রায় বলে বাংলাদেশের দিনাজপুরের এক হিন্দু নেতাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এই আবহে বিমস্টেকের সম্মেলনের পার্শ্ব বৈঠকে মোদিজির সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠকটা করা কি খুব লজিক্যাল ছিল? দেখুন, রাজনৈতিক এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ভারতবর্ষ বাংলাদেশের দুটি সার্বভৌম রাষ্ট্র, তাদের বিচারে ভারতবর্ষের পররাষ্ট্র নীতি যা এখনো পর্যন্ত মোদিজির সময় একটা সফল পররাষ্ট্র নীতি হিসেবেই এখনো পর্যন্ত এসেছে, সেটার ক্ষেত্রে মোদিজির মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। এর আগে এই যে আমি 2001-এর এই জেনোসাইডের কথা বললাম, তখন পররাষ্ট্রমন্ত্রী যে কাজ করতে পারেনি, আজকের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু সঙ্গে সঙ্গে বলেছেন। এবং অখিল ভারতীয় প্রতিনিধি সভাতে যে কথা বলা হয়েছে যে এক্ষুনি এই গণহত্যা এবং হিন্দুদের উপরে অত্যাচার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ওখানকার যারা সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপরে অত্যাচার বন্ধ করা হোক। এই বন্ধ করার বিষয়টা অর্পদা বলুন তো, যে বাঙালির বেশি বোঝা উচিত, যে মানুষটা ওখানে মারা গেছেন, যে মানুষটা ধর্ষিতা হচ্ছে,
যার মা 14 বছরের মেয়েটার মা যে বলেছে বাবা তোমরা আস্তে আস্তে আসো, আমার মেয়েটার বয়স খুব কম, সে তো বাংলা ভাষায় বলেছে। আমার হৃদয়ের মধ্যে রক্ত বয় না, আমার হৃদয়ের মধ্যে পাথর আছে, না হলে বাংলা ভাষায় যে বাঙালি হিন্দুরা আত্মনাদ করছে, আমি তাকে ক্রিটিক্যালি ব্যাখ্যা করছি, আমি আমার নিজের পিঠ বাঁচানোর জন্য রাস্তা খুঁজছি, কিন্তু বাংলাদেশে বাঙালি হিন্দুর জন্য আমাকে সর্বশক্তি দিয়ে আমাকে প্রতিরোধ করা উচিত। এবং সিএএ তে এখানেও যারা বুদ্ধিজীবী তারা কেউ কেউ কা কা ছি ছি করলেন, আরে তাদের বংশধরেরা তাদের ছি ছি করবেন, তাদের বই, তাদের কবিতা, তাদের লেখা যদি পরবর্তীকালে কেউ পড়ায় বা পড়ানো হয়ও, তাহলে তার সঙ্গে সঙ্গে নিশ্চিতভাবে জেনে রাখুন তার বংশধরের লোকেরা তার এই সেদিনের আচরণের জন্য, যেদিন তিনি সিএএ বিরোধিতা করেছিলেন, তার জন্য ছি ছি করবে। তার কারণ তিনি সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিতে যাননি। সিএএ কে যদি সমর্থন করতেন তাহলে বাংলাদেশ থেকে আসা যে মানুষেরা আন্তর্জাতিক আইনেই এখানে আশ্রয় পাওয়া উচিত, কারণ ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিজ, বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরকেই এখানে আশ্রয় দেওয়ার জন্য তাকে, কারণ বাংলাদেশে মুসলমানরা ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হতে পারেন না, আসেনি, তার জন্য যে কারণেই এখানে অত্যাচারিত হয়ে এসেছে সেইটা একটা মানবিক দিক ছিল। এখানকার তথাকথিত বুদ্ধিজীবীরা সেদিন সামান্য কিছু এটো কাঁটা জন্য কাকা ছি ছি করলেন, সেইটা তাদের উত্তরসূরিরা একদিন লজ্জা পাবে, তাদের উত্তরসূরিরাই তাদের পূর্বপুরুষের আচরণের জন্য ছি ছি করবে। বাংলাদেশে যেটা চলছে সেটাকে আমি বলতে পারি টিরানি অফ দ্য মেজরিটি। মুর্শিদাবাদে যেটা চলছে সেটাও টিরানি অফ দ্য মেজরিটি, কারণ ওখানে ওই 70% ওরা, 30% হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুরা, মানে সনাতনীরা। মুর্শিদাবাদের ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন এবং এই ঘটনার অভিঘাত সমগ্র বঙ্গ সমাজকে কিভাবে আন্দোলিত করতে পারে এবং কতটা হিন্দুরা একজোট হতে পারে? মুর্শিদাবাদের ঘটনাটা আমি মনে করি যে এনআইএ বা এরকম সংস্থা যাদের মধ্যে সায়েন্টিফিক অ্যানালিসিস করা, তার বিশ্লেষণ করা, নিরপেক্ষভাবে তদন্ত করা এবং গভীর তদন্ত করে ব্যাপারটা দেখা, তার ক্ষমতা আছে, তাদের তদন্ত করা উচিত। এর কারণটা কেন হয়েছে, মানে শুধুমাত্র এখানে শাসক দলের নেতা নেত্রীরা উস্কানি দিয়েছে, সেই উস্কানিতেই কি ওরা এইরকম নৃশংস দাঙ্গা করলো মুসলমান সম্প্রদায়ের লোকেরা, নাকি এই শাসক দলের উস্কানি ছাড়াও অন্য কোনো উস্কানি ছিল, বিগার কনস্পিরেসি ছিল? আমি মনে করি তৃণমূল কংগ্রেসেরও শুভবুদ্ধি সম্পন্ন নেতৃত্বের উচিত এটার ব্যাপারে একটা তদন্তের জন্য, যার মধ্যে কোনো নিরপেক্ষতা থাকবে, যার মধ্যে সায়েন্টিফিক অ্যানালিসিস থাকবে, যে এর পেছনে বিগার কনস্পিরেসি ছিল কিনা। হয়তো তৃণমূলের নেতারা যে উস্কানি দিয়েছেন, কলকাতাতেও দিয়েছেন, আজে বাজে কথা বলেছেন, লোককে ভুল বুঝিয়েছেন, তার জন্য কিছু লোক উত্তেজিত হয়ে গেছে, কিন্তু এই অর্গানাইজড ওয়েতে একটা এথনিক ক্লিনজিং করে ওখান থেকে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কেবলমাত্র রাজনৈতিক দলের, শাসক রাজনৈতিক দলের উস্কানিতে হয়েছে নাকি কোনো বিগার কনস্পিরেসি ছিল, সেইটা পরিষ্কার করে দেখা দরকার। এবং খুব অ্যালার্মিং সিচুয়েশন। একদম তাই, কারণ ওই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ জায়গা। যখন দেশ ভাগ হয় ওই জায়গাতে মুসলমান সম্প্রদায়ের সংখ্যাধিক্য থাকা সত্ত্বেও ভারতবর্ষে আনা হয়েছিল, কারণ ভারতবর্ষের একটা বিস্তীর্ণ অংশ যোগাযোগের ক্ষেত্রে ওই অংশটাই একটা চওড়া অংশ, তারপরে চিকেন নেক শুরু হচ্ছে। তাই এটার পেছনে বিগার কনস্পিরেসি কি আছে, কেন হিন্দুদেরকে ওখানে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এটা আমার মনে হয় দলমত নির্বিশেষে, আগে যা হয়ে গেছে, যা উস্কানি দিয়েছেন সেটা আলাদা কথা, আজকে উচিত এটার একটা নিরপেক্ষ তদন্ত। সিদ্দিকুল্লাহ চৌধুরী যে বক্তব্যটা রাখলেন কয়েকদিন আগে রামলীলা ময়দানে, এবং বললেন যে কলকাতা প্রবেশের 10টা পয়েন্টে উনি 2000 থেকে 50,000 লোক নিয়ে বসবেন,
প্রয়োজনে। অনেকে প্রবীণ মানুষ তো বলছেন যে এ তো সেই সোড়াবর্তী, সেই তো 46 সালের সেই স্মৃতি আবার না ফিরে আসে। কিভাবে দেখেন? সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে কোনো পদক্ষেপই করলো না এত বড় মন্তব্য করার পর। এটা যেটা মানে এই বিগত 10-15 বছরে যেটা হয়েছে, যে আমাদের গণতন্ত্রের তো কতগুলো ভার্টিক্যাল আছে, কতগুলো স্তম্ভ আছে। তার মধ্যে রাজনৈতিক যেটা লেজিসলেটিভ, তার সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন আরেকটা সমান্তরাল স্তম্ভ। রাজনৈতিক নেতা, তিনি নির্বাচিত প্রতিনিধি, তিনিও যদি অন্যায় করেন তাহলেও অ্যাডমিনিস্ট্রেশনের উচিত দেশের আইনকে রক্ষা করার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তাই মন্ত্রী হন আর কোনো নেতা যিনি বলছেন যে হিন্দুদের কেটে জলে ভাসিয়ে দেবই, তারই তো ফলশ্রুতি এখানে হলো। তখন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখানে মন্ত্রীও যদি কিছু বলেন যেটা ভারতবর্ষের সংবিধানে বলা যায় না, যেটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে নষ্ট করতে পারে, সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করার দরকার ছিল। আমাদের দুর্ভাগ্য, যেটা আমি বলি যে অ্যাডমিনিস্ট্রেশনের সিংহের মতো, শার্দুলের মতো এরকম হওয়া উচিত। আমাদের এখানে মার্জারের অবস্থা হয়েছে, যে পোষা বেড়ালের মতো রাজনৈতিক শক্তি পোষা বেড়ালের মতো হয়েছে। এইটা যদি হয়, এটা আস্তে আস্তে অ্যাডমিনিস্ট্রেশন নিজের এফিসিয়েন্সি হারাবে। মানে এর পরে যদি রাজনৈতিক দলও পরিবর্তন হয়, তাহলেও এটা তো একটা ভার্টিক্যাল, একটা প্যারালাল আর একটা স্তম্ভ। সেই স্তম্ভটা যারা এখানে এসেছেন, তারা লেখাপড়া করে, তারা নিজেরা যোগ্যতা করে, একজন আইএস হওয়ার জন্য কিরকম যোগ্যতা লাগে, আইপিএস হওয়ার জন্য কিরকম যোগ্যতা লাগে, একজন ডাব্লিউবিসিএস হওয়ার জন্য কিরকম যোগ্যতা লাগে, একজন ডাব্লিউবিপিএস হওয়ার জন্য কিরকম যোগ্যতা লাগে। এই যোগ্য মানুষগুলোর তো এফিসিয়েন্সি আছে, কিন্তু আমি সিস্টেমটাকে যদি সবকিছু মিলিয়ে একসঙ্গে মার্জ করে দিই, যে রাজনৈতিক শক্তি যা বলছে, যদি রাজনৈতিক শক্তি অন্যায় করে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, রাজনৈতিকভাবে বিরোধীরা যদি কিছু করে সঙ্গে সঙ্গে তাদেরকে জেলে নেওয়া হবে, তাদেরকে অত্যাচার করা হবে, তাদেরকে একই কদিন আগেই আমরা দেখতে পেলাম যে বিরোধী দলের একই কাজ করলেই সঙ্গে সঙ্গে সেটার ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই এইটা কিন্তু কেবলমাত্র রাজনৈতিক দলের খোসামদি করা হচ্ছে তাই নয়, এই এফিসিয়েন্সিটা, যে অ্যাডমিনিস্ট্রেশনের এফিসিয়েন্সিটা, দক্ষতাটা নষ্ট হচ্ছে, সেই দক্ষতা আর ফিরিয়ে পাওয়া অনেক কঠিন হবে। জিষ্ণুদা, এই 2024 লোকসভা নির্বাচনের আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে বলেছিলেন যে বিজেপি এখন অনেক বড় হয়ে গেছে এবং আরএসএস এর অত সক্রিয় ভূমিকা ছাড়াও আমাদের চলবে। এবং মোদিজি যেভাবে নিজেকে ঈশ্বরের দূত বা একদম কাল্ট ফিগার হিসাবে তুলে ধরেছিলেন, আমি যতদূর জানি, আপনি ভালো বলতে পারবেন, যে সংঘের মতাদর্শে যারা বিশ্বাসী তারা এই ধরনের কাল্ট ফিগার, ব্যক্তি পুজোয় বিশ্বাস করেন না। তার একটা অভিঘাত আমরা দেখেছিলাম যে বিজেপির আসনটা কমে গেছে। আমি দত্তাত্রেয় হোসবালের একটা বিবৃতি পড়লাম কিছুদিন আগে, তাতে তিনি বলছেন আমরা চাই সব নির্বাচনে বিজেপি জিতুক, বিজেপি জিতলে ভারতবর্ষের এই দীর্ঘদিন ধরে চলে আসা যে সিস্টেম, সেই সিস্টেমের বদল হবে। কারণ যারা এতদিন দেশ চালিয়েছে, কংগ্রেস লেফট, তারা ট্র্যাডিশনকে প্রগতির ক্ষেত্রে ইম্পেডিমেন্ট বলে মনে করত। আপনারা এথনো ন্যাশনালিজমে বিশ্বাস করেন, ঠিক আছে। তো তারপরে আমরা দেখলাম যে লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর আরএসএস এর সাথে বিজেপি সম্পর্কের মেরামত করলো এবং তার ফল, হাতে গরম ফল পেল, হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্র। তাহলে সম্পর্কটা এখন ঠিক হয়েছে এবং আগামী দিনে আরো সুচারু সমন্বয় দেখতে পাবো। সঙ্গের প্রচারকরা মাঠে না নামলে বিজেপি পারবে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনাদের কি পরিকল্পনা? 26-এর ক্রুশিয়াল নির্বাচন, কতটা আপনারা নামবেন ভারতীয় জনতা পার্টির হয়ে? নাড্ডাজি যেটা বলেছেন সেটা সঠিক কথাই বলেছিলেন, যে সংঘ এটাই চায় যে এই যে বিবিধ ক্ষেত্রে কাজ করছে যে সংগঠনগুলি, তার মধ্যেও স্বয়ংসেবকেরা আছেন। স্বয়ংসেবকেরাও, যারা স্বয়ংসেবক নন, সমাজের অন্য কাউকে চয়ন করে নিয়েছেন,
যারা এই দেশমাতৃকার জন্য, দেশের জন্য, আমাদের আদর্শের কথা অ্যাকসেপ্ট করেই তারা এখানে কাজ করার জন্য এসেছেন। তাই তারা যত নিজেদের ডিসিশন নিজেরা নিতে পারবেন, স্বাবলম্বী হবেন, এটাই উদ্দেশ্য। নাড্ডাজি যেটা বলেছেন ডিজাইনটাও তাই, যে সংঘ কিছুকে নিয়ন্ত্রণ করবে, সংঘের সব কাজ বাদ দিয়ে সবসময় রাজনৈতিক কাজ করতে হবে, সেটা সংঘের উদ্দেশ্যও নয়। রাজনৈতিক দল নিজেরা শক্তিশালী হয়ে নিজেদের বিষয়টা, নিজেদের ডিসিশন নিজেরা নিতে পারবেন, সেটাই সংঘেরও ডিজাইন। এরকম নয় যে উনি নতুন কিছু বলেছেন, যে উনি ঠিকই বলেছেন যে রাজনৈতিক দল নিজেরা নিজেদের শক্তিশালী করে রাজনৈতিক কাজ তারাই করা উচিত। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবারে স্বয়ংসেবকেরা ওখানে আছেন, ওই যে বললাম যে ভাতৃপ্রতিম স্বয়ংসেবকেরা আছেন, তো স্বয়ংসেবকরা আছেন, তো যখন তার সে যাতে যেতে, তার দল যাতে যেতে, স্বাভাবিক কারণেই অন্য স্বয়ংসেবকেরা তার সঙ্গে সহযোগিতা করবে। আর দেশের গণতান্ত্রিক পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ভারতবর্ষের যে আজকে এতদিন এত বড় একটা গণতন্ত্রকে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, সেই গণতান্ত্রিক পদ্ধতিটাকে তো বাঁচিয়ে রাখা দরকার, যাতে আবার না একটা এমার্জেন্সি আসে, আবার না একটা ওই রকম কোনো অভ্যুত্থান হয়। তাই গণতান্ত্রিক পদ্ধতি বাঁচিয়ে রাখার জন্য যারা গণতান্ত্রিক পদ্ধতিকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছেন, এবং স্বয়ংসেবকেরাও সেই দলের মধ্যে আছেন, তাই স্বাভাবিক কারণে সংঘের স্বয়ংসেবকেরা অন্য যারা রাজনীতি করেন না তারাও তাদের সহযোগিতা করতে যান। 2024 সালেও গেছেন। এটা এবারে লড়াই করলে কিংবা কোনো একটা কিছুতে অংশগ্রহণ করলেই সবসময় জিতবে, অংশগ্রহণ করলেই কি সবসময় জেতেন? 24 সালে তাও তো জিতেছেন। এই নেহেরুজির পরে টানা 3 বার নির্বাচিত হলেন। নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী যিনি 3 বার নির্বাচিত হয়েছেন। এবার সংখ্যা কমেছে, তো স্বাভাবিক, গণতন্ত্রে কখনো বাড়বে কখনো কমবে, এটাই তো গণতন্ত্র। না হলে তো ওই কমিউনিস্টদের মতো ইয়ে হবে, ইস্ট ইউরোপের গণতন্ত্র হবে, 98% ভোটিং আর 97% কমিউনিস্ট সরকার তৈরি হয়েছে। এটা কি গণতন্ত্র? গণতন্ত্র এরকমই হওয়া উচিত। তা যে সরকার এসেছে তারা সেই মানুষের রায় দেখে নিজেদেরকে আরো ভালো করে তৈরি করবেন, যাতে পরের বার সেটাকে আবার ঠিকঠাক মতো করতে পারেন। এটাই গণতন্ত্র হওয়া উচিত। পশ্চিমবঙ্গে আপনাদের কি ভূমিকা থাকবে 2026-এর বিধানসভা নির্বাচন? পশ্চিমবাংলার মানুষ একটা মুক্তি চাইছে। পশ্চিমবাংলার মানুষ এই পাপের রাজত্বের থেকে বেরিয়ে আসতে চাইছে। এখানকার হিন্দু বাঙালির অস্তিত্বটা বিপন্ন। এখানকার ছেলেমেয়েরা লেখাপড়া করার পরে সামনে কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। তাদের যে চাকরি সেটা সুতোর টানের মধ্যে আছে। একটা অদ্ভুত ভাবে কথা হচ্ছে, সেটাকে লোকে বুঝতে পারছে যে সরকার যদি সদিচ্ছা থাকতো তাহলে বলতে পারতো যে কে চুরি করেছে, কে করেন, কি হয়েছে। সেই কথাটা বলার মতো সৎ সাহস দেখালো না। এই সবটাই রাজনৈতিক দল, শাসন তার সঙ্গে যুক্ত। এবং এখানকার মহিলাদের সুরক্ষা, সেটাও কলকাতার মতো জায়গায় আরজি করের মতো ঘটনা ঘটতে পারে। এইসব দেখে একটা পাপের রাজত্বের, সে বলে না পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, সেই পাপের ঘোড়া পূর্ণ হয়েছে পশ্চিমবাংলায়। তাই মানুষ এই পাপের রাজত্ব থেকে মুক্তি পেতে চাইছে। আপনাদের ভূমিকা কি হবে? কতটা আপনারা সক্রিয়ভাবে ভারতীয় জনতা পার্টির হয়ে নামবেন? দেখুন, পশ্চিমবাংলা যদি এই শ্যামাপ্রসাদ মুখার্জিরা যে হিন্দু হোমল্যান্ড করে গেছিলেন, যে বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড, হিন্দু বেঙ্গলি হোমল্যান্ড, এই বাঙালি হিন্দুদের নিজ ভূমি, সেই নিজ ভূমিটা না থাকলে কেবল পশ্চিমবাংলা থেকে বাঙালি হিন্দু শেষ হয়ে যাবে সেটাই নয়, পুরো বাংলা থেকেই বাঙালির অস্তিত্ব চলে যাবে। মানে কি, যে বাংলাদেশে যদি বাঙালি হিন্দু না থাকে তাহলে বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের কোনো পার্থক্য থাকবে না। আমরা যে কথা বলি, এই যে পয়লা বৈশাখের ছবি আছে এখানে, আমরা পয়লা বৈশাখের কথা বলি, বাঙালি ভাবনার কথা বলি, এগুলোর কোনোটাই থাকবে না যদি বাঙালি হিন্দু না থাকে। তাই বাঙালি হিন্দুকে বেঁচে থাকাটা পশ্চিমবাংলাতে একটা
অভ্যুত্থানের মাধ্যমে বাঙালি হিন্দু নিজেদের স্বাভিমান বোধ, নিজের যারা পূর্বপুরুষেরা যে কাজ করেছেন, পুরো ভারতবর্ষটাকে স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বাঙালি হিন্দু। আমি আবার দুবার বলছি, হিন্দু বাঙালি ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সেই বাঙালি হিন্দুর নিজের আজকে অস্তিত্ব বিপন্ন। তাই পশ্চিম বাংলা থেকেই সজাগ হতে হবে, এবং সজাগ হয়ে যে যে ভাবে দরকার, যদি বৌদ্ধিক স্তরে দরকার, তাহলে লেখার মাধ্যমে বুদ্ধিজীবী এবং লেখক, গায়ক, শিল্পী, সাহিত্যিকদের তাদের গর্জে উঠতে হবে, তাদেরকে বাঙালি হিন্দু যাতে বাঙালি যে এত বছরের ঐতিহ্য বেঁচে থাকে তার জন্য কাজ করতে হবে। যদি রাজনৈতিক শক্তি এই বাঙালি নিধনে, মানে বাঙালি হিন্দুকে নিধনে মদদ দেয়, তাহলে তাকে একেবারে চোখে চোখ রেখে তার সঙ্গে লড়াই করতে হবে। বাঙালি হিন্দুর অস্তিত্ব যদি শেষ হয়ে যায় তাহলে বাঙালিটাই থাকবে না। যিশুদা, মোহনজি তো 10 দিন ছিলেন পশ্চিমবঙ্গে, আবার নিশ্চয়ই আসবেন এর মধ্যে। তাহলে পশ্চিমবঙ্গ সংঘের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, সাংগঠনিক ক্ষেত্র এবং অন্যান্য বিষয়গুলো। সাংগঠনিকভাবে বিস্তারের কিছু পরিকল্পনা? নিশ্চয়ই আমাদের সাংগঠনিক আলোচনাই হয়েছে। এবারে যখন পূজনীয় সরসংঘচালকজি এসেছিলেন তখন একটাই মাত্র বর্ধমানে প্রকাশ্য মিটিং হয়েছিল, আর বাকি বৈঠক সাংগঠনিক হয়েছে। আমরা সাংগঠনিক ভাবে আমাদের যারা কার্যকর্তা, স্বয়ংসেবক, তাদের সঙ্গে আলোচনা করেছি। এবং বাংলাতে এখনই যেটা বললাম, বাঙালি হিন্দুর অস্তিত্ব না থাকলে এই পুরো উপমহাদেশের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বাঙালি রেখেছিল সেইটা মুছে যাবে। সেইটা আরএসএস এর নেতৃত্ব বোঝেন এবং গুরুত্ব দেন, এবং এটার জন্যে যা করা উচিত আমাদের পক্ষ থেকে শাখায় এবং যা করা উচিত সেটা করা হচ্ছে। এবং বাংলার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্থাপনের ক্ষেত্রেও আছে। বন্দে মাতরম কিন্তু বাংলাতেই লেখা হয়েছে। হিন্দুত্ব কথাটা চন্দ্রনাথ বসু 1892 সালে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে প্রথম চন্দ্রনাথ বসু কলকাতায় বসেই বলেছিলেন। এখানেই হিন্দু মেলা হয়েছে, রাজনারায়ণ বসু, ওই হিন্দু মেলাতেই রবীন্দ্রনাথ দিল্লি দরবার কবিতা বলেছিলেন, শিবাজি উৎসব হয়েছে। তাই এখানে আমরা যে কথা বলতে যাচ্ছি, আমাদের আদর্শের কথা, আমাদের ঐতিহ্যের কথা, ভারতবর্ষের কথা, ভারতীয়ত্বের কথা, সেইটা বাংলাতেই এই হিন্দু জাতীয়তাবাদের শুরু হয়েছিল। তার জন্য এবং ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার উনি এখানেই এসেছিলেন, এখানে এসেই অনুশীলন সমিতিতে পুলিন বিহারী দাসের অনুশীলন সমিতির সদস্য ছিলেন। আমাদের যে কার্যপদ্ধতি, যে মোডাস অপারেন্ডি, সেটাও অনুশীলন সমিতির যদি দেখেন যে পুলিন বিহারী দাসের লেখা আমার জীবন স্মৃতি, আমার জীবন কথা, তার মধ্যে যে পদ্ধতিতে তার দীক্ষা দেওয়া হতো, যা করা হতো, আমি পরবর্তী ক্ষেত্রে পড়ার পরে আমার মনে হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই অনুশীলন সমিতি থেকেই এগুলোকে গ্রহণ করেছে। তাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ক্ষেত্রেও বাংলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনেক ধন্যবাদ যিশুদা, অনেক ধন্যবাদ। এতক্ষণ সরাসরি কথা বললাম ডক্টর জিষ্ণু বসুর।